Thank you, Dr. Mizanur Rahman, and special thanks to our honorable guest, মামুন ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন। আমি আসলে লাস্ট এই গত কয়েক মাসে বহুত ওয়েবিনার এবং আমি লাইভ প্রোগ্রাম দেখেছি, বাট আমরা আজকে সত্যি কথা আমার এটা বলতে ভালো লাগতেছে যে আমাদের এই গত 1 ঘন্টা সেশনে 120 জনের নিচে কোনো মানে কোনো সময়ে পার্টিসিপেন্ট ছিল না। এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তোবা Thank you. It's my pleasure. হয়তো হয়তো মামুন ভাইয়ের সেশনটা খুবই ইন্টারেক্টিভ, সরি, খুবই আকর্ষণীয় ছিল আমাদের পার্টিসিপেন্টদের কাছে। বাই দ্য ওয়ে, মামুন ভাই কিছু কোয়েশ্চেন ছিল, আমি অন বিহাফ অফ অল অফ দ্য পার্টিসিপেন্টস কোয়েশ্চেন গুলো আমি আপনাকে প্রেজেন্ট। হ্যাঁ, যদি আমাদের জানা থাকে তাহলে বলবেন, আর যদি না থাকে আমরা যে চেষ্টা কোয়েশ্চেন করব। আনসার গুলো না পারি যদি আমরা, তাহলে সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো পরবর্তীতে, যেটা মামুন ভাই তার প্রেজেন্টেশনের সময় বলেছেন। মামুন ভাই, আমি কোয়েশ্চেন গুলো শুরু করি আপনি যদি হ্যাঁ, অনুমতি দেন। শিওর শিওর। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ছিল আমাদের লুকমান আহমেদ, যে কিনা সৌদি আরবে আছেন। সে প্রশ্ন করেছেন মামুন ভাইয়ের কাছে যে ভালো সিভি তৈরিতে গ্রাফিক ডিজাইনের গুরুত্বটা কতটুকু। সুন্দর প্রশ্ন। আপনার এই প্রশ্ন একেবারেই যদি স্পেসিফিক্যালি বলি, আপনি যদি কোনো মানে ডিজাইন ওরিয়েন্টেড জবের জন্য অ্যাপ্লাই করেন, সেটা হতে পারে মডেলিং বা মার্কেটিং, মানে মার্কেটিং এর মধ্যেও যদি আপনি ডিজাইন রিলেটেড ক্রিয়েটিভ জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে আপনার সিভিতে আপনার এই যে ডিজাইন বলি, হ্যাঁ, বা যদি আর্টিস্টিক বা অ্যাস্থেটিক বলি, সেটা প্রযোজ্য। বাট অ্যাপার্ট ফ্রম দিস, আমাকে যদি বলেন, বাকি ক্ষেত্রে আপনার এই অ্যাস্থেটিক ভাবটা সিভিতে প্রযোজ্য না। ইভেন আমি বলছি যে কালারও ব্যবহার করবেন না। যদি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ বলতে পারি 2টা কালার, কিন্তু সবার বক্তব্য কিন্তু নো কালার। আর আমি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলাম, যদি জবটা হয় একেবারেই ডিজাইন রিলেটেড, হ্যাঁ, হতে পারে মডেলিং, হ্যাঁ, হতে পারে আপনার ক্রিয়েটিভ জব, সেইখানে আপনি আপনার এই গ্রাফিক্স এর অ্যানিমেশন এগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ বি সিম্পল। আমার মনে হয় যে উত্তর ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আমার 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 ধারণা পার্টিসিপেন্ট সবাই বুঝতে পেরেছে। আহ, দ্বিতীয়, আমরা সবার কোয়েশ্চেনে ইনশাল্লাহ নিব। দ্বিতীয় কোয়েশ্চেনও ছিল লোকমান আহমেদের, আমি প্রথম থেকে বলছি, এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যার কারণে তার 2 নম্বর কোয়েশ্চেনটা আমি নিয়েছি। সেটা হচ্ছে যে যদি একজন একজন ব্যক্তি যার স্কিলস, নলেজ বা অ্যাবিলিটি বা রেজাল্ট একটু কম, বাট ভালো একজন এক্সপার্টের কাছ থেকে সে সিভিটা তৈরি করলো, যার সিভিটা ছিল খুবই লুক্রেটিভ, সুন্দর দেখাচ্ছে, বাট অন দা আদার হ্যান্ড একজন ব্যক্তির রেজাল্ট ভালো, স্কিলস বেশি, বাট সিভিটা কিন্তু তার খুব একটা এক্সপার্ট দিয়ে পড়া হয়নি, যার কারণে সিভিটা অতটা আকর্ষণীয় না। তখন যদি ইন্টারভিউয়ার যদি ভালো ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেয়, তাহলে কি আমরা একজন ভালো ক্যান্ডিডেটকে লুজ করলাম না শুধু সিভির কারণে? আচ্ছা, যদিও প্রশ্নটা একটু মানে অনেক ম্যাক্রো পার্সপেক্টিভে, তারপর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে এটা হচ্ছে যে দেখেন, এটাও একটা স্কিল। এই ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা ইংলিশকে কিন্তু আমরা এখন আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলি না। নাও ইংলিশ ইজ এ Yes. স্কিল। নাও ইংলিশ ইজ এ স্কিল। এখন সিভি যদি বলেন, সিভি ইজ এ স্কিল। এখানেও এই সিভি একটা লুক্রেটিভ অ্যাট্রাকটিভ সিভি তৈরি করাটাও আপনার এই 4-5 বছরের স্টুডেন্ট লাইফের একটা অংশ। এখন আপনি এই স্কিলটা অর্জন করতে পারেন নাই, এই স্কিলের কারণে আপনি বাদ পড়ে গেছেন, এখানে আমি দোষের কিছু দেখি না। যদি কেউ জাস্ট, কারণ এটা তো একটা স্কিল আপনি অর্জন করতে পারেন নাই। আর আমি কিন্তু দেখেন, আমি কিন্তু সুন্দর টার্ম ইউজ করেছিলাম যে এটা আই ওয়াশ, মার্কেটিং টুল। মার্কেটিং মানেই হচ্ছে, মার্কেটিং ইজ আই ওয়াশ। মার্কেটিং এ আমি বলবো যে রাইট রং বলতে কোনো শব্দ নাই। বেটার আমি বলবো, আমরা যে ওই যে বিভিন্ন মোবাইল কোম্পানির বিভিন্ন অফার থাকে, সেইখানে কিন্তু আপনি কোন শর্ত প্রযোজ্য থাকে, ওটা ছোট্ট করে থাকে। আমরা কি করি জানেন, ওইটা না পড়েই অফারে ক্লিক করে দেই, সেটা আপনার দোষ। সেই জন্য আমার মনে হয় যে এটা আমাদের বিজনেসের ভাষায় যদি বলেন, এটা একটা স্কিল ছিল, সেই স্কিলটা আপনি অর্জন করতে পারেন নাই বিধায় আপনি বাদ করে গেছেন। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে অনেকেরই কিন্তু অনেক স্কিল থাকে, হ্যাঁ, খুবই কম্পিটেন্ট ক্যান্ডিডেট, শুধু সিভির জন্য, সিভিতে সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে নাই বিধায় সে কিন্তু ইন্টারভিউতে কল পেলো না। এই জন্য আমার প্রথম স্লাইডের প্রথম সেন্টেন্সটাই ছিল, সিভি ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ কমিউনিকেশন বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। থ্যাংক ইউ। নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেন, অতনু ভট্টাচার্য, তার কোয়েশ্চেনটা একটু মডিফাই করে আমি আপনার কাছে করতেছি। যে যদি আপনি একজন ইন্টারভিউয়ার থাকেন, তাহলে 20 সেকেন্ডে একজন ইন্টারভিউইর সিভিটা আপনি কিভাবে ক্যাচ করবেন, বা 30 সেকেন্ডে? খুবই সুন্দর কোশ্চেন। আমি যদি কোনো কোম্পানির প্রফেশনালি যদি আমি সিভি বাছাই করতে যাই, সবার আগে তার ওই কোম্পানির বিজ্ঞাপনটা আমি হাতে নিব।
বিজ্ঞাপনে আমি দেখব যে কি ধরনের রিকোয়ারমেন্টস তারা চেয়েছিল। আর সেখানে যদি আমি বলি, যেহেতু আমরা জানি যে সিভির আফটার কন্ট্যাক্ট অ্যাড্রেস, মানে আফটার কন্ট্রাক্ট অ্যাড্রেস সিভিতে আমরা সবাই যে পয়েন্টটা আশা করি, হ্যাঁ, সেটা হচ্ছে আইদার অবজেক্টিভস, ক্যারিয়ার অবজেক্টিভ, পার্সোনাল স্টেটমেন্ট, পার্সোনাল সামারি, যে যেটাই বলেন না কেন, এটাই কিন্তু সাধারণত আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসে থাকে। আমি সবার আগে এটাতে তাকাবো। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক মেধাবী স্টুডেন্টের সিভি দেখেছি, হ্যাঁ, বা অনেক প্রফেশনাল বোর্ডেও, যে সেই ইন্টারভিউ দিতে এসেছে ব্যাংকিং জবে, কিন্তু লেখা আছে কিন্তু ওইখানে যে আই ওয়ান্ট টু বিল্ড মাই ক্যারিয়ার ইন এডুকেশনাল ইনস্টিটিউট, এরকম সিভিও দেখেছি। তার মানে এটা দেখবো। এবং আমি পরবর্তীতে দেখবো যে ক্রোনোলজি, বিজ্ঞাপনে যেই ধরনের সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছিল, উনি ওনার ওইটা ফার্স্ট পেজের মধ্যে সেইভাবে শুরু করেছে কিনা। যদি এটা শুরু না করে থাকে, হ্যাঁ, সে ওই যে যেটা বলেছিলাম, দেখেন আমার কথায় কিছু নতুন পয়েন্ট পেয়েছে না, আমি জানি যে ডন ফটোকপি দ্য সিভি, ডন রিপ্রিন্ট দ্য সিভি, এইভাবে আপনাদের আমি জানি অনেকেই কেউ বলে নাই। কেউ যদি ওটা করে থাকেন তাহলে কিন্তু আমার বিজ্ঞাপনে 1 নাম্বারটা ছিল কম্পিউটার স্কিল, কিন্তু আপনার সিভিতে কম্পিউটার স্কিল আজকে আমি আলোচনা করছি অনেক পিছনে। তার মানে কি, ইউ ডিডন্ট ফলো মাই জব অ্যাডভার্টাইজমেন্ট, ইউ ডিডন্ট রিড মাই জব অ্যাডভার্টাইজমেন্ট। আর যদি পড়েও থাকেন তাহলে আপনি আমার এই পয়েন্টের মানে বুঝেন নাই। দ্যাট মিন্স আপনার মতো এরকম এত ইনসিনসিয়ার ক্যান্ডিডেট দরকার না, আমার 20 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডে যথেষ্ট আপনার সিভি রিজেক্ট করার জন্য। আমার মনে পেয়ে গেছেন উত্তর। থ্যাংক ইউ। মানে এখানে আমি সবচেয়ে গুরুত্ব দিব বিজ্ঞাপনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলা আগে আছে কিনা এবং সুন্দরভাবে আছে কিনা, পারফেক্টলি ম্যাচিং কিনা, যে কথাগুলো আমি আমার স্লাইডে বলেছিলাম। থ্যাংক ইউ মামুন ভাই। পরের কোয়েশ্চেন ফ্রম ইরফান আহমেদ। উনি কোয়েশ্চেন করেছেন, ডিগ্রি, আমরা যখন ডিগ্রিটা লিখবো আমাদের সিভিতে, তখন কি সেটা অ্যাব্রিভিয়েশনে বেশি অ্যাকসেপ্টেবল নাকি পুরো ইলাবোরেশনটা লিখবো? হ্যাঁ, এইটা আমি কিছুটা ইচ্ছা করে আমি রেখে দিয়েছি যে আমার অডিয়েন্স কিছু কোশ্চেন করুক, আমিও কিছু মিস্টেক করি বা আমি একটা কনফিউশন তৈরি করি, তাহলে কোশ্চেন করাটা ভালো হবে। এটা হচ্ছে কি জানেন, এমনও সিভি পেয়েছি যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লিখতে গিয়ে ব্যাচেলর বানান ভুল, এরকম অভিজ্ঞতাও আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনি বিবিএ লেখেন ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু অনেকে কিন্তু আবার এই অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আবার আমাদের এই বিবিএ আর এমবিএ এর কথা যদি আমি বলি, সেখানে এমন একটা হয়েছে আমাদের ওই যে রিক্সাওয়ালারা, উইথ ডিউ রেসপেক্ট, তারা যেমন বিশ্ববিদ্যালয় চেনে না, ইউনিভার্সিটি চিনে। আমাদের ক্ষেত্রে আমরা এমন ভাবেই প্রযোজ্য যে বিবিএমবি এটাই হতে পারে চিনি, কিন্তু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা লিখতে গিয়ে আমি আমার এমবিএ এর ক্লাসে প্রথম দিন ক্লাসে অন্তত 20 থেকে 30% স্টুডেন্টের স্পেলিং মিস্টেক পেয়েছি। আমি ইচ্ছা করে ফার্স্ট ক্লাসে বলতাম যে এমবিএ ক্লাসে আসছেন, ঠিক আছে, তাহলে এমবিএ ইলাবোরেশনটা লিখেন। তারা কি লিখে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অন্তত 20 থেকে 30%, কিন্তু এস কিন্তু নাই, আমরা জানি। এইখানে আমি অবশ্যই ফুল অ্যাব্রিভিয়েশনটাই লেখার প্রিফারেন্স দিব, এবং অবশ্যই আপনি ব্র্যাকেটে আপনি অ্যাব্রিভিয়েশনটা সহ লিখে দেন। এখানে ফুল লেখাটাই কিন্তু যুক্তিসঙ্গত। আমি ইচ্ছে করে লিখছি যেন আমাকে কোশ্চেন করেন বা একটু কনফিউজ হন। আমার মনে তো পেয়ে গেছেন, আপনি ফুলটাই লিখবেন, ব্র্যাকেটে অ্যাব্রিভিয়েশনটাও লিখে দেন, তাহলে তার কনফিউশন হলো না। তবে লেখার সময় দয়া করে এই দুইটা স্পেলিং মিস্টেক করবেন না, মাস্টার্স অফ লিখবেন না, এখানে মাস্টারের এস দিবেন না, আর ব্যাচেলরের ব্যাচেলর বানানটা একটু দেখে নিন। থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা মামুন ভাই, আমি একটা পরিপূর্ণ কোয়েশ্চেন করি, আমারও কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শিওর। আমরা যখন ডিগ্রি গুলো লিখবো, সেখানে কি অর্ডারটা, ক্রোনোলজিটা কি এরকম, যেমন পিএইচডি, এমফিল, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবি, এরকম, মানে প্রথম একেবারে সর্বোচ্চটা মানে সর্বোচ্চ যদি বলেন পিএইচডি, এমফিল, এমবিএ, বিবিএ, এইচএসসি, এসএসসি, আর ইন বিটুইন আছে। এখানে ভালো এই কোশ্চেনের ফাঁকে বলে দেই, আপনাদের কিন্তু যদি কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে, যদি বলেন প্রফেশনাল ডিগ্রি কি, যেমন এই বিষয়টা বোধহয়, হ্যাঁ, ওইখানে আমি যখন প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কথা বলেছি ওইখানে অ্যাড করতে পারতাম। লাইক হচ্ছে এসএইচআরএম সিপি। এসএইচআরএম সিপি মানে হচ্ছে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সার্টিফাইড প্রফেশনালস। এসসিপি মানে সিনিয়র সার্টিফাইড প্রফেশনালস। আমি যেহেতু এইচআর এর লোক, আমি এইচআর এর ডিগ্রির কথা বলছি। এটা হচ্ছে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইউএসএ থেকে ডিগ্রি দেওয়া হয়, বছরে 2টো পরীক্ষা হয়। ফরচুনেটলি বাংলাদেশে 2016 সাল থেকে এই ডিগ্রিটা এসেছে বিএসএইচআরএম এর মাধ্যমে। আমি ছিলাম এই প্রোগ্রামের বাংলাদেশের ফাউন্ডার কনভেনার অন বিহাফ অফ বিএসএইচআরএম। আমি নিজেও অ্যাটেন্ড করেছিলাম একবার, এখনো তখন কোয়ালিফাইড হতে পারি নাই। তো এই প্রফেশনাল ডিগ্রিটা, এরকম প্রফেশনাল ডিগ্রি যদি কারো থাকে, সেটাও কিন্তু আপনার সাধারণ ডিগ্রির পাশাপাশি কিন্তু আপনি আরেকটা হেডিং দিয়ে কিন্তু অবশ্যই লিখবেন। অর্থাৎ বিবিএমবি এর বাইরে যদি আপনার কোনো পিজিডি প্রোগ্রামের ডিগ্রি থাকে সেগুলোও লিখবেন, সার্টিফিকেট কোর্স থাকলে সেগুলোও কিন্তু আপনি লিখবেন, অবশ্যই এমবিএ আগে। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ।
আমরা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি খুব শর্ট, আমার শর্ট আনসারের জন্য, যে what is the exact difference between CV and resume? আচ্ছা, থ্যাংক ইউ। এটা কিন্তু আমি ইচ্ছে করে উত্তরটা দেই নাই, অন্তত দেখি আপনারা আমাকে এই কোশ্চেনটা করেন কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। 1 ঘন্টা আলোচনা, 40-50 মিনিটের আলোচনা ইচ্ছে করে আমি উত্তরটা দেই নাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি জানি এটার উত্তর অনেকেই জানেন, যে আপনারা বিজনেস কমিউনিকেশন ক্লাসে বা আপনাদের টিচারদের কাছে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারে শুনেছেন যে সিভি হচ্ছে এটা ব্রিটিশ ফরম্যাট বা ব্রিটিশ টার্ম, হ্যাঁ, এটা একটু বিস্তারিত হয়। আর রিজুমি হচ্ছে আমেরিকান টার্ম বা আমেরিকাতে বেশি ইউজ হয়, এটা সাধারণত শর্ট হয়। এবং আপনি অনেক সাইডে দেখবেন লেখা আছে রিজুমি মানে 1 পেজ। তার মানে প্রথম পার্থক্য হচ্ছে যে সিভি ডিটেল, রিজুমি একটু শর্ট। সিভি ব্রিটিশ টার্ম, রিজুমি নরমালি আমরা আমেরিকান টার্ম ইউজ করি। ওকে, আচ্ছা, এরপরে আপনি কেউ কেউ বলে যে সিভিটা হচ্ছে আমাদের একাডেমিশিয়ানদের জন্য, মানে এরকম কথা আমি অনেকের মুখে শুনেছি, অনেক এক্সপার্টরা কেউ কেউ বলে যে সিভি একাডেমিশিয়ানরা ইউজ করবে, যেহেতু তারা এখানে তাদের বিস্তারিত, ওই যে মিজান ভাই বললেন যে আমাদের ইউপিএম এর একজন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের যে প্রথম সিনিয়র প্রফেসর, তার সিভি 129 পেজ। ঠিক আছে, এবং আমি জানি আমাদের মিজান ভাইয়ের পেজও, ডক্টর মিজান ভাইয়ের পেজও মনে হয়, সিভিও মনে হয় বোধহয় 20+ তো অবশ্যই, কারণ ওনার 40+ পাবলিকেশনই আছে আমি জানি। তো আমার এখনো অত বড় হয় নাই, সেই জন্য এখন সিভিটা একাডেমিশিয়ানরা ইউজ করবে, রিজুমি প্রফেশনালরা ইউজ করবে। এবং লাস্ট যেটা বলি, যে আমি আমার একটা হবি হচ্ছে, এখনো আমি পেপার দেখলে আমি জব অ্যাডভার্টাইজমেন্ট দেখি। যদি বলেন কেন, যে চাকরি খুঁজেন, হ্যাঁ, নিজের জন্য না, ছাত্রদের জন্য দেখি যে তারা কোন লেভেলের জবে কি টার্মটা ইউজ করে। আমি গবেষণা করে কোনো স্পেসিফিক টার্ম পাই নাই যে সিনিয়র লেভেল জবের জন্য সিভি ইউজ করে, জুনিয়রের জন্য রিজুমি ইউজ করে, বা আইটি জবের জন্য রিজুমি ইউজ করে, মার্কেটিং জবের জন্য সিভি ইউজ করে। কোনো ইন্ডাস্ট্রি অনুযায়ী আমি কোনো পার্থক্য পাই নাই, পজিশন অনুযায়ী আমি কোনো এটার পার্থক্য পাই নাই যে এমপ্লয়ার কি সিভি ইউজ করছেন এই কারণে, রিজুমি ইউজ করছেন এই কারণে। তারা কিন্তু এটা সাইমালটেনিয়াসলি ইউজ করছে। এখন যদি বলেন আপনি কোনটা লিখবেন, আপনি লিখবেন হোয়াট ইজ রিটেন অন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে প্রথম উত্তর। আপনি সিভি লিখবেন না রিজুমি লিখবেন, যেটা বিজ্ঞাপনে লেখা আছে। ওই যে সাইদুল ভাই আপনি জিজ্ঞেস করছিলেন না যে আপনি কি দেখবেন, আমি এটা সবার আগে দেখবো। যে বিজ্ঞাপনে লেখা ছিল সেন্ড ইউর সিভি, আপনি লিখে পাঠাচ্ছেন রিজুমি, হিটেই আউট। লেখা ছিল রিজুমি, আপনি লিখছেন সিভি, হিটেই আউট। দেখেন আমি লজিক্যাল কিনা বলেন? লজিক্যাল। আচ্ছা, আর হচ্ছে যে আপনি যেটা হচ্ছে যে লাস্ট আনসার হচ্ছে যে আসলে সিভি বা রিজুমি এই শব্দটাই লেখার দরকার নাই। অনেক সিভিতে দেখবেন হেডিং এ এই শব্দটাই উল্লেখ নাই। এখন যদি বলেন যে রিজুমি মানে শর্ট, তাহলে এখন আমার সিভি যদি একটু বড় হয়ে গেল, সেই ক্ষেত্রেও দেখেন আমি সুন্দর উত্তর আপনাদের দিয়ে দিছি। কি উত্তর দিছি? যে মেজর ইনফরমেশন শুড বি অন দা ফার্স্ট পেজ। আপনি আপনার মেজর ইনফরমেশন ফার্স্ট পেজে দিয়ে দিলে, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ কে দেখলো না দেখলো তাতে তো আপনার ম্যাটার করে না, প্রথম পেজ দেখবে, এটা তো ম্যাটার করে। তা আমার মনে হয় যে বেস্ট আনসারটাই দিয়েছি, যে 1 পেজের মধ্যে গেলে আপনার ফ্রন্ট ছোট হয়ে যাবে, ইজিলি বিজিলি হয়ে যাবে, সে হয়তো আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেখবে না। কিন্তু যদি আপনি 2 পেজ 3 পেজে করেন, সেখানে অন্তত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ভালো করে দেখবে, এবং ইন্টারেস্টেড হলে সে দ্বিতীয় তৃতীয় পেজ দেখবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কোশ্চেন অনেক চলে আসতেছে এখন। না অসুবিধা নেই, আমার হাতে সময় আছে, এখনো তো অফিশিয়ালি আরো 10 মিনিট আছে। হ্যাঁ, অফিশিয়ালি 10 মিনিট, এবং আমারও সময় আছে, সমস্যা নাই যদি পারি। এবং আপনি যদি আমার মনে হয় আমাদের এটা মনে হয় ওই সরি এই জুনটা মনে হয় আমরা 3 আওয়ার্স এর জন্য পাইছি নাকি? 3 আওয়ার্স। সো মাউন্ট ভাই যতক্ষণ সময় দিবে আমরা ইনশাআল্লাহ স্টুডেন্টদের স্বার্থে ইনশাআল্লাহ মাউন্ট ভাই সময় দিব ইনশাআল্লাহ। যেহেতু পার্টিসিপেন্ট এখনো 129 জন, কেউ যায় নাই, ঠিক আছে? সো ইট শোস দ্যাট উই ক্যান কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ মাউন্ট ভাই। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমরা একটা লিংক পাঠিয়েছি আপনাদের, প্লিজ একটু ফিডব্যাক ফর্ম, যেটার মাধ্যমে কিনা আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন, আপনি যেখানে পূরণ করে আপনার ছেড়ে দিবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে এবং যদি সাজেশন থাকে। ধন্যবাদ। ফিডব্যাক ফর্মটা একটু দিয়ে দিন। হ্যাঁ, মামুন ভাই, তারপরে কোশ্চেন ফ্রম পুতুল নাহার, যে আমরা রেফারেন্স যখন দিব তখন রেফারেন্সটা কিভাবে সিলেক্ট করব? আপনি হয়তোবা বলেছিলেন, তারপর যদি একটু শর্ট করে বলে দিতেন। আবার যদি বলি, একজন ফ্রেশ ক্যান্ডিডেট, যেহেতু আমার অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু 15-16 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি এবং এইচআর কমিউনিটির সাথে ক্লোজলি অ্যাটাচ, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রিফার করি প্রথমত যে একজন সিনিয়র ইউনিভার্সিটি টিচার দিবেন, এটা তো ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম, যদি কেউ মিস করে থাকেন, আগে পরবর্তীতে জয়েন করে থাকেন, যে যেই টিচারের কোর্সে আপনি ভালো গ্রেড পেয়েছেন, যার সাথে আপনার ভালো সম্পর্ক, টিচার কিন্তু মিথ্যা বলবে না। আপনি পাইছেন সি, সেই টিচার কখনোই বলবে না ইউ আর এক্সেলেন্ট স্টুডেন্ট। আপনারা হয়তো বলবে হ্যাঁ হি ওয়াজ এ গুড স্টুডেন্ট অর শি ওয়াজ এ গুড স্টুডেন্ট,
এক্সিলেন্ট তো বলবে না, তাই না? আর আমার কোর্সে যদি আপনি A+ পেয়ে থাকেন তাহলে আমি বলবো হি ওয়াজ অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। আর আমাদের কাছে জানতে চায় আপনার ক্যারেক্টার কেমন, মানে যেহেতু আপনার বাবা মার চেয়ে আমরা কিন্তু জানি যে এজ এ ম্যান আপনি 4 বছর আমাদের খুব ক্লোজ অ্যাট্রাকশনে থাকেন, মানুষ হিসাবে কেমন এটাও কিন্তু আমাদের কাছে জানতে চায় অ্যাপার্ট ফ্রম দ্য একাডেমিক্স। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এটা আরেকটা যেটা বলেছিলাম যে আপনি যদি সম্ভব হয়, হ্যাঁ, আপনি কোনো প্রফেশনাল লোকের সাথে কোনো এই যে সেমিনার ওয়ার্কশপে কি আপনার পরিচয় হয়েছে, আপনি এটা দিতে পারেন, নাথিং রং। আর রেফারেন্সের ক্ষেত্রে তো আমি বলেছিলাম যে অনেক ক্ষেত্রে তো রেফারেন্স হয়তো আপনার নাও লাগতে পারে। ইন জেনারেলি যদি আমাকে বলেন, আমি এখন পর্যন্ত দেওয়ার পক্ষে, মানে আমি ব্যক্তিগতভাবে, যদিও আমি বললাম এটা নিয়ে কিন্তু কেউ কেউ না দেওয়ার পক্ষেও আছেন, কারণ রেফারেন্সটা আমি দেওয়ার পক্ষে। কারণটা কেন বলি জানেন? রেফারেন্স চেকিং কিন্তু এটা অনেক HR ম্যানেজারের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা কিন্তু লাস্ট কিন্তু আপনার রেফারেন্সে যার নাম থাকে তার কাছে কিন্তু জিজ্ঞেস করে। সেই জন্য আপনি যদি রেফারেন্সটা না দেন তাহলে রেফারেন্স চেকিংটা কিন্তু আমাদের সিলেকশনের একটা অংশ, রেফারেন্স চেকিং। যারা বলেন যে রেফারেন্স দেওয়ার দরকার নাই, কারণ কি না বলেন কেন জানেন? আমরা তো বাংলাদেশি বা বাঙালি, আমরা এখনো ক্রিটিক্যাল মাইন্ডেড। আচ্ছা, ওই যে বিএনসিসি, আমি ইলাবোরেশন বললাম না কারণ অনেক ওই এলাকায় থাকতে পারেন। এখন কেউ যদি বিএনসিসির এলাকার হন, আমি বিএনসিসির অপছন্দ করি, তাহলে আমি কি করলাম? লিভ করে দিলাম। এটা অনেকে বলেন যে এই কারণে আপনি রেফারেন্সে দিবেন না। অনেকে ধরেন যে আমাকে অনেকে পছন্দ নাও করতে পারে, কারণ কি জানেন? আমি ছাত্রদের অনেকের প্যারা দিয়েছি। সিলেটের যারা আছেন আমার ছাত্রদের একটু খুঁজে বের করেন, বললেন যে মামুন স্যার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে কেমন প্যারা দিছে। বা অনেক মানুষের সাথে আমার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, কারণ সব মানুষ তো আমাকে পছন্দ করবে না। কারণ আমার নাম দিয়েছেন, আমার পছন্দ করে না অনেক HR ম্যানেজার, আর মামুন স্যারকে তো আমি পছন্দ করি না, সুতরাং মামুন স্যারের স্টুডেন্ট বাদ দিয়ে দিব, এইটা অনেকে মনে করে। কিন্তু আমি একজন HR এর স্টুডেন্ট বা HR এর শিক্ষক হিসাবে আমি, বা HR এর বিশেষজ্ঞ আমি বলি না, বা HR এর লোক হিসাবে যদি বলি, HR এর ডেফিনেশনটা কি ছিল? ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট পারসন এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম এট দ্য রাইট কস্ট। আপনি যদি এই আঞ্চলিকতার দোহাই দিয়ে যদি একজন যোগ্য ক্যান্ডিডেটকে লিভ করেন, দ্যাট মিন্স ইউ আর নট এ পারফেক্ট HR ম্যানেজার। আর মনে হয় কিছু বলার দরকার নাই রেফারেন্স নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহাম্মদ ভাই, থ্যাংক ইউ। আমাদের পরের কোয়েশ্চেন ছিল আফনান সেলিম। তার কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমরা কি শুধুমাত্র ইউনিভার্সিটি রিলেটেড অ্যাচিভমেন্ট গুলোই কি ইউজ করব, এর বাইরে কি অন্য যদি অ্যাচিভমেন্ট থাকে সেগুলো ইউজ করবো কিনা? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই সবগুলাই হাইলাইট করবেন, আপনার যে কোনো ধরনের ইনভলভমেন্ট। এবং আমি কিন্তু ভলান্টারি অ্যাক্টিভিটিসে কিন্তু দেখেন আমার স্ক্রিনে লেখা ছিল যে শুধু ক্লাবের মেম্বার না, আপনি কিন্তু পাড়া মহল্লায় প্রয়োজনে একটা সংগঠন আপনি নিজে দাঁড় করান। রংধনু যুব সংঘর ফাউন্ডার প্রেসিডেন্ট, ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, ইট শোজ দ্যাট ইউ হ্যাভ এ গুড লিডারশিপ কোয়ালিটি। যদি কারো না থেকে থাকে, আজকের সেশনের পরে একটা বন্ধুরা মিলা কি করেন, একটা সংগঠন দাঁড় করায় ফেলেন এবং সেটার আপনি ফাউন্ডার প্রেসিডেন্ট হন, ফাউন্ডার মেম্বার হন। ইট উইল অ্যাড ভ্যালিউ। অর্থাৎ যে কোনো ধরনের, আবারও বিনয়ের সাথে বলি, কোনো প্রকার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অন্তত আমাদের প্রাইভেট জবের জন্য অ্যাকসেপ্টেবল না। গভর্নমেন্ট জবের জন্য কি, সেটা বোধহয় আমার এই সেশনে বলার দরকার নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার একটা পরিপূরক কোয়েশ্চেন আমি যদি সুযোগ দেন করি। হ্যাঁ, শিওর। আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটা কমন পার্ট টাইম জব হচ্ছে টিউশনি, বা আরো কিছু জব তারা করে মাঝে মাঝে। যদি স্পেসিফিক্যালি আমি টিউশনির কথা বলি, তাহলে সেটা যদি তার সে সিভিতে ইনভলভ করতে চায় বা করা যাবে কিনা, যদি করা যায় তাহলে কিভাবে? আমার মনে হয় এই প্রশ্নটা আমি প্রথমবারের মতো ফেস করলাম। এই প্রশ্নটা কোনো স্টুডেন্টরা কখনো আমাকে করে নাই বা কোনো সেশনে করে নাই, বাট আমার কাছে প্রশ্নটা খুব রিলেভেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এইটা আমার মনে হয়, আমাকে যদি বলেন যে আমার যেহেতু ক্ষুদ্র অভিজ্ঞতা আছে বা যেহেতু কর্পোরেটের অ্যাটাচমেন্ট বা আমার নিজের সাইকোলজি থেকে যদি বলি, আপনার সিভিতে যদি আপনার মেজর ইনফরমেশনের যদি মানে দেওয়ার পরে যদি মনে করেন যে আমার তো জায়গা ফিল আপ হচ্ছে না বা আমার কাছে একেবারে সাদামাটা মনে হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে হয় এটা অ্যাড করতে পারেন। কিন্তু যদি এটা মনে করেন যে অনেক ইনফরমেশন দিয়েছেন, এটা অ্যাড করলে আপনার সিভিটা শুধু শুধু আননেসেসারি বড় হবে, সেই ক্ষেত্রে আমি এটা লিভ করতে পারেন। তবে এটা যদি একাডেমিক জবস হয়, একাডেমিক্স মানে আপনি স্কুল কলেজের শিক্ষকতায় যদি যান, আমাদের ইউনিভার্সিটির জবে এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে আমি জানি না, কিন্তু স্কুল কলেজের জবের জন্য আমার মতে, আমি যদি স্কুল কলেজের সিলেকশন বোর্ডে বসছি এবং সেখানে যদি টিউশনি করে একজন ক্যান্ডিডেট পাই, আমি অবশ্যই তাকে প্রায়োরিটি দিব। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে হয়তো বা ওটাতে আমরা জানি যে আমাদের আরো বড় ক্রাইটেরিয়া আছে, আমরা পাবলিকেশনটাকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, সেই জন্য এখন এইটাকে কতটুকু প্রায়োরিটি দেবো আমি জানি না, বাট স্টিল আমার মতে আপনি কোচিং এ পড়িয়েছেন, অবশ্যই আপনার তো একটা প্রেজেন্টেশন স্কিল আছে। অর্থাৎ এই প্রশ্নটা আমার কাছে নতুন হলেও আমার কাছে মনে হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী যদি দেখেন যে স্টিল ইউ হ্যাভ দ্য স্পেস, আপনি এটা অ্যাড করতে পারবেন, অবশ্যই অ্যাড করবেন। কারণ এইটা শো করে কি আপনার অন্যকে বোঝানোর ক্ষমতা আছে। দ্যাট মিনস আপনাকে সিলেক্ট করলে কি হবে, আপনার যে মোটিভেটিং পাওয়ার আছে, আপনার যে কি বলবো যে
কমিউনিকেশন স্কিল আছে, এটা তো আমাকে ভ্যালু অ্যাড করবে, নিশ্চয়ই অন্যদের চেয়ে ভিন্নতা তৈরি করবে। তবে অবশ্যই এই স্কিলটা প্রায়োরিটি অনুযায়ী একটু পিছনে থাকবে, এটুকু বলতে পারি। বাট ফাইনালি আমি বলবো যে এটা আমার মনে হয় আপনি অ্যাড করতে পারেন, যদি আপনার ওই সিভির পজিশন অনুযায়ী অনেকগুলা পয়েন্টের মাঝখানে যদি এটা বড় ধরনের মানে অ্যাম্বিগুইটি তৈরি না করে, ইউ ক্যান অ্যাড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। আমাদের পরবর্তী কোশ্চেন চলে আসছে অনেক। পরবর্তী কোশ্চেন ছিল মোহাম্মদ ইমরান। তার কোশ্চেন ছিল এরকম যে আমরা এই মুহূর্তে নানান অনলাইন কোর্স গুলো করে থাকছি এবং সেখান থেকে বেশ কিছু সার্টিফিকেট পাচ্ছি, আমরা কি সেই সার্টিফিকেট গুলো আমাদের সিভিতে দিব? আর একটা কোয়েশ্চেন, বেশ কিছু ওয়ার্কশপ আমরা করে থাকি বা সেমিনার, এই মুহূর্তে ওয়েবিনার করে থাকছি, সেখানে কিনা সার্টিফিকেট পাচ্ছি না, বা ওয়ার্কশপ সেমিনার যদি সার্টিফিকেট না পাই তাহলে সেগুলোও কি আমরা অ্যাড করবো কিনা সিভিতে? সুন্দর প্রশ্ন, এটা অনেকে, আমি জানি অনেকেরই কনফিউশন, অনেকেরই প্রশ্ন। প্রথমত এই জন্য আমি অর্গানাইজারদের, আমি ব্যক্তিগতভাবে যেগুলোতে যাই না, ওদেরকে ইন্সপায়ার করি যে অবশ্যই আপনারা একটা সার্টিফিকেট দেন। কারণ আমি জানি 10-15 টাকা দিয়ে খুব প্রিন্টেড সার্টিফিকেট দেওয়া যায় সুন্দর, আর অনলাইনে দিতে গেলে তো এখন আমাদের বড় ধরনের কোনো খরচই হচ্ছে না। আমি ডক্টর মিজান ভাইকে অবশ্যই থ্যাংক ইউ জানাই যে আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করেছেন। হ্যাঁ, আসলে বাস্তবতা হচ্ছে কি জানেন, যদি সার্টিফিকেট না থাকে, মানে আমাদের এইচআর এর ভাষায় যদি বলেন, ইট ডাজন্ট মেক সেন্স। আমি গুরুত্ব দিলেও দিতে পারি, নাও দিতে পারি। কারণ শুরুতে আপনি সার্টিফিকেট নাও দেন, আমি যখন ফাইনালি সিলেক্টেড হবেন তখন কিন্তু আপনার এই সার্টিফিকেট গুলো আমি দেখতে চাবো। আর এখানে কোনো কিছু লেখা মানে আমরা ধরে নিই আপনার কাছে কি আছে, এটার সার্টিফিকেট আছে, এটা হচ্ছে একটা জেনারেল পারসেপশন। যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি লিখেন। যদি নাও থাকে তখন আপনি ভাইবা বোর্ডে বা পরবর্তীতে জিজ্ঞেস করলে বলবেন যে আমাকে এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় নাই। কিন্তু কোনো কিছু লেখা মানে কিন্তু আমরা ধরেই নিই যে আপনার কাছে হয়তো এটা সাপোর্টিং ডকুমেন্ট বা সার্টিফিকেট আছে। সুতরাং আপনি থাকলে অবশ্যই লিখবেন, না থাকলেও আপনি যদি দেখেন যে হ্যাঁ এখন বলতে পারেন আমার তো 30টা আছে, 30টার মধ্যে আমার যে জায়গা আছে 20টা পর্যন্ত লিখতে পারবো, সেই ক্ষেত্রে অবশ্যই আমি প্রিফারেন্স দিব যে যেই 10টার অন্তত সার্টিফিকেট নেই সেগুলোকে স্কিপ করার চেষ্টা করেন। এগেইন এখানে শুধু সার্টিফিকেটের জন্য আপনি স্কিপ করবেন, আরেকটা ক্রাইটেরিয়া বলে দেই। দেখেন এই 30টার মধ্যে আপনার যদি 20টাই সিলেক্ট করতে হয়, কোন 20টা আপনার প্রেজেন্ট জবের সাথে বেশি পারফেক্টলি ম্যাচিং হয় সেগুলোকে আপনি সিলেক্ট করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেন ছিল এরকম যে যদি আইএলটিএস এর স্কোর যদি আমার 2 ইয়ার্স ক্রস করে তাহলে কি আমি ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে আমি সেই স্কোরটা ইউজ করতে পারবো কিনা? সুন্দর প্রশ্ন। আমার মতে তারপরেও লিখবেন, সেই ক্ষেত্রে ইয়ারটা উল্লেখ করবেন না, একটু চালাকি করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আপনি ইয়ার উল্লেখ করবেন না। যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে কবে পাস করছিলেন, বলবেন যে আমি, সেটা তো দোষের কিছু না, আমি তো একবার পাস করছি, মানে স্কিলটা তো একেবারে চলে যায় না, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে না। আর আমি তো বলেই দিলাম আপনি কি করবেন, রিসেন্ট হলে ইয়ার উল্লেখ করবেন, আর কারো যদি ডেট পার হয়ে যায় ইয়ার উল্লেখ করবেন না। কোয়েশ্চেন ছিল রাশেদা শিমু, তার কাছ থেকে আপনার সিভিতে আপনি কোন ফন্ট ইউজ করেন? আচ্ছা, এই ফ্রন্ট নিয়ে যদি বলেন, আমি আপনাদের এই সেশনে আসার জন্য খুব সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। আমি নিজেই বললাম যে একদিন অন্তত স্টাডি করেছি, অনেক ফ্রন্ট যখন আমি বিভিন্ন সোর্সে দেখেছি তখন আমি কি করেছি জানেন, স্ক্রিনে আমি ফ্রন্ট গুলো ইউজ করার চেষ্টা করছি। যে আমার কাছে এতদিন একটা ধারণা ছিল যে টাইমস নিউ রোমানি বোধহয় দিস ইজ দ্য বেস্ট ওয়ান, কিন্তু আমি দেখলাম যে টাইমস নিউ রোমান না, আপনি যে মানে অন্যান্য এরিয়াল বা অন্যান্য দুই একটা আমি দেখেছি যে এগুলো অনেক সময় দেখা গেছে যে, কারণ ওই স্কিল ফর্ম গুলোর সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না, তা আমি দেখেছি যে না ওগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার প্রেজেন্টেশন মনে হয়। তো সেই জন্য এখন পর্যন্ত যদি বলেন, আমার মনে হয় যে আসলে সিভির কথা যদি বলেন, আমি তো জব যদি বলেন, আমার জবের সিকোয়েন্স হচ্ছে আমি প্রথমে কর্পোরেট, সেটা 2003-এ কয়েক মাস, তখন হয়তো বা সিভি ছিল অনেক মানে পুরাতন বা নিজেও জানতাম না, 1 পেজের সিভি ছিল, মিজান ভাইও যেটা বললেন। এরপরে সিলেট থেকে 7 বছর পরে, সাউথ ইস্ট থেকে 8 বছর পরে আবার এই প্রসঙ্গ আসছে। এই জন্য আমার সিভি নিয়ে গবেষণা খুব বেশি না, এই জন্য আমি কোন ফন্ট ইউজ করি আমার মনে হয় এখন পর্যন্ত টাইমস নিউ রোমানি আছে। কিন্তু আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বললাম এইটাকে অন্ধের মতো বিশ্বাস না করে আপনি যে অন্যান্য ফন্ট আছে, কারণ কোনো স্পেসিফিক ফন্ট নাই, আমার কাছে উত্তর একটাই, যে যেই ফন্টটা ইজিলি রিডেবল কম সময়ের মধ্যে, এটা হচ্ছে আমার কাছে আনসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। সৈয়দ শাহ আকিবুল হুসাইন, কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। আমরা কি অর্গানাইজেশন ভেদে অবজেক্টিভ লিখবো সিভি? অর্থাৎ আমাদের অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভ কি অর্গানাইজেশন ভেদে আলাদা আলাদা হবে কিনা?
থ্যাংক ইউ। এটা অর্গানাইজেশন বেঁধে না, ক্যারিয়ার অবজেক্টিভসটা ভেরি করবে হচ্ছে বিজ্ঞাপন অনুযায়ী, মানে চাকরি যেই পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশন অনুযায়ী। কারণ একই অর্গানাইজেশনে তো একাধিক পজিশন থাকবে। মার্কেটিং জবের জন্য এক ধরনের ক্যারিয়ার অবজেক্টিভস, এইচআর এর জবের জন্য এক ধরনের, ফাইন্যান্সের জবের জন্য আরেক ধরনের। তার মানে আমি দুইটা কেন বলেছিলাম, একটা হচ্ছে জেনারেল যেখানে মেজর উল্লেখ থাকবে না, আরেকটা বলেছি মেজর অনুযায়ী স্পেসিফিক ক্যারিয়ার অবজেক্টিভস। তার মানে এটা অর্গানাইজেশন অনুযায়ী না, এটা হচ্ছে যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জবের পজিশন অনুযায়ী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন মোহাম্মদ তারেক আহমেদ গোল্ডেন হারভেস্টে জব অবস্থা আছে এইচআর এক্সিকিউটিভ হিসেবে। সে কোয়েশ্চেন করেছে যে কোন ফরম্যাটটা আমাদের কাছে গ্রহণযোগ্য, এমএস ফরম্যাট অর পিডিএফ ফরম্যাট সিভি? যদি আমরা ওয়ার্ড ফরম্যাট অথবা পিডিএফ, ইন্টারভিউ কল করি, এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ইমেলে যখন সিভি পাঠাবেন কখনোই ওয়ার্ড ফরম্যাটে পাঠাবেন না, কারণ ওয়ার্ড ফরম্যাটে তো এটা ভেঙে যাবে। অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠাবেন। যদি উল্লেখ না থাকে কোনো কোনো জবে, হয়তো আমি জানি না যে কেউ ওয়ার্ড ফরম্যাটের কথা স্পেসিফিক্যালি উল্লেখ করে কিনা, নরমালি উল্লেখ করে না, অনেকে পিডিএফ উল্লেখ করেই দেয়। কারণ আপনি ওয়ার্ড ফরম্যাটে পাঠালে তো সিভিটা ভেঙে যাবে, কিন্তু পিডিএফ পাঠালে ভাঙবে না। যদি উল্লেখ না থাকে ওয়ার্ড ফরম্যাটের কথা, তাহলে অবশ্যই পিডিএফ ফরম্যাট। থ্যাংক ইউ। আর এখানে আবার বলে রাখি আজকের পর থেকে আপনারা যারা ইমেলে সিভি পাঠাবেন সাথে কিন্তু অবশ্যই একটা ভিডিও সিভি না চাইলেও দিবেন। এই একটা ভিডিও সিভি কিন্তু আপনাকে ইট উইল মেক দ্য ডিফারেন্স। আপনি আমার মনে হয় যে আপনারা এরপরে আপনাদের ক্লাসে যাচাই করে দেখেন কতজন স্টুডেন্টের, বিশেষ করে ফাইনাল ইয়ার স্টুডেন্টরা, যে তারা ভিডিও সিভি তৈরি করছে। যারা তৈরি না করেছে আমি বলবো যে আজকের পরে উইদিন 1 উইকস এর মধ্যে একটা ভিডিও সিভি রেডি করেন, বিশেষ করে যারা ইন্টারনেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। থ্যাংক ইউ। মামুন ভাই, ভিডিও সিভি বিষয়ে যদি আমি কোয়েশ্চেন করি আপনাকে, তাহলে খুব মানে স্পেসিফিক কতটুকু সময়ের মধ্যে আমরা ভিডিও সিভিটা তৈরি করব এবং কোন কোন কন্টেন্টস গুলো স্পেসিফিক্যালি আমরা প্রেজেন্ট করব? থ্যাংক ইউ। সময়ের ক্ষেত্রে দেখেন যে নরমালি এই ধরনের ভিডিওর ক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিটের বেশি হলে কিন্তু আমরা ওটা দেখবো না। আমার মনে হয় যে 1 থেকে 1.5 মিনিট এনাফ। 2 মিনিটও আমার কাছে একটু বেশি সময় মনে হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞাপন যত ছোট হয় দেখতে তত ভালো লাগে। আর কন্টেন্ট যদি বলেন, আমি তো আর ভিডিও সিভি তো আর আমি জব অনুযায়ী বারবার তৈরি করতে পারবো না, কারণ ভিডিও সিভিটাকে এটা জেনেরিক ভাবতে হবে, তাই না? তো সেইখানে দুই ভাবে বলি, যারা ফ্রেশ গ্রাজুয়েট, যেহেতু আমাদের আজকে মেজর পার্টিসিপেন্ট ফ্রেশ গ্রাজুয়েট, আপনারা আপনাদের যেটা করবেন এডুকেশনটা তো অবশ্যই বলবেনই, হ্যাঁ, যে আমি বিবিএ বা এমবিএ করেছি এইখান থেকে। স্কুল কলেজ বলবেন না, কারণ স্কুল কলেজ বলে শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না। এডুকেশনের ক্ষেত্রে অনার্স মাস্টার্স এনাফ। নেক্সট অবশ্যই আপনার এই যে জবের ক্ষেত্রে কিন্তু আমি পার্ট টাইম জব এক্সপেরিয়েন্সটা যদি বিনা টাকায় কেউ যদি আপনাকে অ্যালাউ করে সেটাও করবেন। আপনি যে পার্ট টাইম জব করছেন সেটা এখানে উল্লেখ করবেন, যারা ইন্টার্নি করেছেন সেটা এখানে আগে উল্লেখ করবেন, এবং সেইখানে যে আপনি কি ডিউটিস বা রেসপন্সিবিলিটিস যেটা আপনি মোটামুটি হয়তোবা কিছু কমন জবের জন্য যেভাবে প্ল্যানিং করছেন সেখানে হয়তোবা কাজে লাগবে, সেইটা হাইলাইট করেন যে অলরেডি আমি এই ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে করেছি। আর নরমালি যেটা হচ্ছে আপনার স্ট্রেংথ পয়েন্ট, অ্যাপার্ট ফ্রম দিস আপনি যে কাজগুলো ইতিমধ্যে জানেন এর বাইরে আপনার কি ধরনের স্ট্রেংথ পয়েন্ট আছে যেগুলা দিয়ে আপনি কি করবেন, আপনি একজন এমপ্লয়ারের কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে একটু প্রোঅ্যাক্টিভলি বলতে হবে যে আমি আপনার কোম্পানিতে, কারণ এটা একটা কমন কোশ্চেন যে কেন আপনাকে হায়ার করব, কেন আপনাকে প্রমোশন দিব। ঠিক আছে, আমাদের টিচারদের কোশ্চেন করে, আমার প্রমোশন বোর্ডে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সময় প্রথম কোশ্চেন কেন আপনাকে প্রমোশন দিব, আর ফ্রেশদের জন্য কমন কোশ্চেন কেন আপনাকে হায়ার করব। তো এইখানে আপনাকে যে কিভাবে আপনার মানে আপনার এক কথায় আপনার কম্পিটেন্সি, স্কিল এবং আপনার স্ট্রেংথ পয়েন্ট আর এডুকেশন, সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আসতেছে এই কারণে, কারণ এইগুলোর মাধ্যমে আপনার সফট স্কিলের এই বিষয়গুলো চলে আসবে। এখন এই 1.5 মিনিট সময়ের মধ্যে যতটুকু আপনি কভার করতে পারেন। তাহলে কি পয়েন্ট কিন্তু আমি বললাম, এডুকেশন একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স বা ইন্টার্নি জব এক্সপিরিয়েন্স, সেখানে একটু সংক্ষেপে নিজে বর্ণনা করতে হবে কি ধরনের কাজ শিখছেন। অ্যাপার্ট ফ্রম দি আইটি স্কিলটা এই সময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি বিশেষ কোনো সফটওয়্যার পারেন বা এক্সপার্ট ইন এক্সেল বা এক্সপার্ট ইন এমএস অফিস, সেটা এখানে অবশ্যই আইটি স্কিলটাকে বিশেষভাবে হাইলাইট করবেন। অ্যাপার্ট ফ্রম দি সফট স্কিলের ক্ষেত্রে আপনি অবশ্যই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন সেগুলা অবশ্যই এখানে হাইলাইট করবেন, কারণ ইট শোজ দ্যাট ইউ হ্যাভ দ্য গুড সফট স্কিল লাইক কমিউনিকেশন বা লিডারশিপ স্কিল। থ্যাংক ইউ মামুন ভাই, যদি অ্যালাউ করেন আর দুই একটা কোশ্চেন নেই। হ্যাঁ শিওর, নেন। আরো 45 পর্যন্ত যান, আরো 5-7 মিনিট নিতে পারেন, 15 মিনিট আমরা এক্সট্রা করলাম। আচ্ছা, থ্যাংক ইউ মামুন। একটা নতুন কোয়েশ্চেন আসছে যেটা কিনা আমিও আমার জীবনে প্রথম পাইছি। এটা হচ্ছে আই এম এ ডিরেক্টর অফ এ বিজনেস ফার্ম
কোয়েশ্চেনটা ছিল সাবিকুল নাহার সুরভি, তার কাছ থেকে, সে একটা বিজনেস ডিরেক্টর, যে ফার্মের মালিক কিনা তার হাজবেন্ড। সো সে যদি সিভি তৈরি করে, সেইখানে কি তার জব এক্সপেরিয়েন্স হিসেবে সে যে ডিরেক্টর ছিল সেটা কি শো করতে পারবে কিনা? সুন্দর কোশ্চেন। আপনি এখানে ডিরেক্টর মানে কিন্তু আমরা এটাকে নর্মালি এখন যদি আমাদের বিজনেসের মধ্যে আবার কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে পেইড ডিরেক্টর নন পেইড ডিরেক্টর আছে, ঠিক আছে? তো আমরা অত ডিপে চিন্তা না করি, আমরা ধরেই নিই যে ডিরেক্টর মানে ইউ হ্যাড এ রেসপন্সিবিলিটি, তাই না? এটা তো একেবারেই অলংকার না। আমি ধরে নিচ্ছি অলংকার হইলো, আমি অলংকার না, যে আপনি একটা ডিরেক্টর মানে ইউ হ্যাড সাম রেসপন্সিবিলিটিস। আপনি এটা অবশ্যই লিখবেন। লিখার পরে কিন্তু ওই যে দেখেন এক্সপিরিয়েন্স কিভাবে লিখবেন, আমি কিন্তু 4টা ঘর সুন্দর করে যারা স্ক্রিনে দেখছেন, হ্যাঁ, ওখানে সুন্দর করে কিন্তু আপনার পজিশন, অর্গানাইজেশন উইথ ফুল অ্যাড্রেস, কি ডিউটিস বা রেসপন্সিবিলিটিস, ডিউরেশন কতদিন থেকে কত দিন, সুন্দর করে লিখে দিবেন। এখন আপনার এটা হাজবেন্ডের কোম্পানি, এটা তো আপনার উল্লেখ করার দরকার নাই। এইটা যদি কেউ জানে ইন্টারভিউ বোর্ডে আসে সেটা পরের কথা, বাট সিভিতে তো এটা উল্লেখ করার দরকার নাই, সুতরাং অবশ্যই লিখবেন। তো আমার মনে হয় যে শেষ কোয়েশ্চেনটা ছিল এরকম, আজকের জন্য শেষ কোয়েশ্চেনটা, যে আমরা যে সিভিতে প্রায় লিখি উপরের সব, এটা কতটুকু সিগনিফিকেন্স বহন করে সিভি? হয়তো উত্তরটা দিয়ে দিয়েছেন আপনি। মামুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? এখন আবার বলেন, আগেরটা মিস করছি। আমরা প্রায় সিভিতে দেখি উপরের সবগুলো, মানে সিভি ড্রাফট করার শেষে সে লিখে উপরের সব স্টেটমেন্ট আমার যা লেখা আছে সেগুলো সত্য। এটা কি সিভির জন্য সিগনিফিকেন্স বহন করে কিনা? এটা আমি আগেই বলে দিয়েছি, আবার রিপিট করি, আমার মতে এই লাইনটা লিখে আর পেজ বাড়ানোর কোনো দরকার নাই। কারণ আপনি নিচে যখন সিগনেচার ডেট দিয়েছেন, দ্যাট মিন্স অ্যাটেস্টেড। আমরা যে আপনাদের ছবি সত্যায়িত করি, আমি কি লিখি যা আমি সত্যায়িত করছি? লিখি না, শুধু সিগনেচারটা দিই। ইভেন অ্যাটেস্টেড শব্দটা না লিখলেও চলে, তাই না? সেই জন্য এই লাইনটা আমার মতে লেখার দরকার নাই, কিন্তু আপনি অনেক সিভি ফরম্যাটে এই জিনিসটা পাবেন। আমি আরেকটু বলি, যেহেতু আমরা একেবারে শেষ প্রান্তে, আপনারা কখনো ইউটিউবে কিন্তু আমরা কিন্তু এখন যদি বলেন যে ওভারফ্লো, মানে ইনফরমেশনে আমরা ওভারফ্লো, আপনিও চাইলে একটা কন্টেন্ট ইউটিউবে ছেড়ে দিতে পারবেন বা গুগলে ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য এখন এই সিভি বা রিজুমির ক্ষেত্রে কোনটা দিবেন কি দিবেন না, এই ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হওয়া উচিত। আর কেউ একটা বললে আমি বলবো বিশ্বাস করবেন না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে দেখছেন যে আমি কিন্তু কোনো একটা বিষয়ের উপর রিজিড ছিলাম না। আপনি এখানে আমার মতে কোনো স্পেসিফিক একেবারে এটা না হলে ফেল এরকম কোনো কথা নাই। আপনি আপনার নিজের জাজমেন্টটাকে বেশি প্রায়োরিটি দিবেন আর নিজেকে হাইলাইট করবেন সঠিক ইনফরমেশন দ্বারা, কোনো ভুল ইনফরমেশন দ্বারা না। আর যদি বলেন সিভির, আবারও এক কথায় উত্তর কি, সিভি হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। আমি আবারও রিপিট করছি, সিভি হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। এই যে ফন্টের কথা জিজ্ঞেস করছেন, কালারের কথা জিজ্ঞেস করছেন, সেই ক্ষেত্রে আমার একেবারেই স্পেসিফিক উত্তর যে 20 থেকে 30 সেকেন্ডে আপনার সিভিটা কত সহজে ইজিলি রিডেবল সেইভাবে প্রেজেন্ট করেন। এখন আপনি যে বিভিন্ন স্টাইলিশ, আমি আবারও বলি, অত্যন্ত বিনয়ের সাথে বলি, ইউটিউবে গেলে আপনি হাজার হাজার সিভি ফরম্যাট পাবেন। এই ধরনের ফরম্যাটে আপনি বিভ্রান্ত হবেন না, কারণ আপনি ওই ধরনের একটা ফরম্যাট, আমি নিজেও এই জন্য দেখেন আমি কোনো ফরম্যাট এখানে আনি নাই। কারণ হচ্ছে কি, ফরম্যাট আমি তো মনে হয় যে আমার প্রেজেন্টেশনে আমি যেভাবে লিখছি এটাও তো একটা ফরম্যাট, তাই না? এটাও তো একটা স্টাইল। এই যে কলাম করে আপনারা এক পেজের মধ্যে নিজেকে উপস্থাপন করেন, আনলেস যদি জবটা আপনার এই কি বলে ডিজাইনিং এর জব না হয়, হ্যাঁ, ক্রিয়েটিভ কোনো মার্কেটিং এর জব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিভির এত আঁকা বাঁকা এক পেজের মধ্যে শেষ করা, 8 ফন্টে দেওয়া, 10 ফন্টে দেওয়া, এটা কিন্তু আসলে আপনি নিজেই বুঝতেছেন যে কতটুকু মেক সেন্স করবে। আর আমি আবারও বলি, আমি তো বলেই দিয়েছি, মেজর ইনফরমেশন শুড বি অন দ্য ফার্স্ট পেজ। প্রথম দিকে সব ইনফরমেশন দিয়ে দিলে পরে 2 পেজ 3 পেজ, ইট ডাজন্ট মেক, এটা তো কোনো আপনার বড় ধরনের প্রবলেম করছে না। এই জন্য আপনারা এই ইউটিউবের বিভিন্ন ফরম্যাটে আপনি এইভাবে ইয়া হওয়ার কোনো দরকার নাই। আপনারা ফ্রেশ গ্রাজুয়েট, আপনাদের আমি তো জানি আপনারা তো 2 পেজ ফিল আপ করতে আপনার খবর হয়ে যাবে, কারণ আপনাদের তো অনেক ইনফরমেশন শর্ট আছে, আমি জানি। আর আমরা যারা একাডেমিশিয়ান বা যারা বহুত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি, আমাদের কিন্তু দেখা যায় যে সিভির সাথে আগে ফার্স্ট পেজ একটা সুন্দর করে দেওয়া লাগে। কারণ কি, সব ইনফরমেশন অনেকে দেখা যায় না। আমাদের ক্ষেত্রে যাদের অনেক লম্বা এক্সপিরিয়েন্স, তারা কিন্তু দেখা যায় যে ফার্স্ট পেজটা আপনার এখানে মানে সুন্দর করে একটু সংক্ষেপে দিতে হয়, কারণ না হলে এই 10-20 পেজ বোঝা যায় না। কিন্তু আপনাদের ফ্রেশ গ্রাজুয়েটদের ক্ষেত্রে তো আমার মনে হয় না আপনারা এখনো ওভার বার্ডেন না ইনফরমেশনে। আর এখানে আরেকটা বিষয় বোধ, আপনি কোশ্চেন যেহেতু শেষের দিকে কোশ্চেনটা করেন নাই,
আমি এখন উত্তর দিই, কভার পেজের কথা কেউ জিজ্ঞেস করেন নাই, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে কভার পেজ বিষয়টা আলোচনা না করলে একটা মেজর ইনফরমেশন বাদ থেকে যাবে। কভার পেজ যদি আপনি, অনেকেই বলে যে আপনি যদি কোথাও সিভি ড্রপ করেন কভার না পেজ মামুন ভাই আছে, মামুন ভাই আছে, কভার পেজ আছে। হ্যাঁ কভার পেজ রিলেটেড কোয়েশ্চেন ছিল মামুন আচ্ছা ভাই। এখন তাহলে কোশ্চেনই করেন দেখি। লাস্ট কোয়েশ্চেনটা ছিল বলেন। কভার কভার পেজ রিলেটেড কোয়েশ্চেনটা ছিল যে সিভির সাথে কভার পেজটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং যদি কভার পেজ দেই তাহলে সিভির আগে দিব না পরে দিব। আচ্ছা থ্যাংক ইউ। এখানে কভার পেজ হচ্ছে যে আপনি যখন কোনো ফর্মাল জব ইন্টারভিউতে অ্যাপ্লাই করবেন, মানে বিজ্ঞাপন হয়েছে, সার্কুলার হয়েছে, সেই জবের জন্য কভার পেজ ম্যান্ডেটরি। কারণ কি, কভার পেজ না দিলে তো আপনি পজিশনের নামটা কোন রেফারেন্সে অ্যাপ্লাই করতেছেন সেটা আসবে না। তবে আমার মতে আমি কিন্তু এমনও বিডি জবসেরই মনে হয়, আমি যদি ভুল না করে থাকি বা বিডি জবসের নাম বারবার নিচ্ছে, হ্যাঁ আমি বিডি জবস দেখেছি, সুতরাং আমি বলতেই পারি বিডি জবস আর প্রথম আলো জবস হোয়াটএভার, অনেক আগে একটা বিশাল বড় কভার পেজ দেখছি, মানে ধরেন যে এক পেজ, কিন্তু এক পেজের মধ্যে অন্তত মনে করেন যে পুরাটাই। এই দীর্ঘ লম্বা কভার পেজ আমার মতে আমি সাপোর্ট করি না। কারণ কি জানেন, কভার পেজ তো হচ্ছে যে মূলত আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন, কোন সোর্স থেকে অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে মূল কথা। বাকি সব বিস্তারিত বিষয় তো আপনি সিভিতে দিয়েই দিচ্ছেন। আবার যদি সংক্ষেপে কভার পেজে একই জিনিস লিখেন তাহলে আমার কাছে মনে হয় রিডান্ডেন্সি, তাহলে তার সিভির দরকার নাই। সবকিছু যদি আবার আপনি কভার পেজে সংক্ষেপে দিতে চান তাহলে কি আমি কি কভার পেজ পড়বো না আপনার সিভি পড়বো? আপনি মানে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কোশ্চেন করছি, কেউ যদি বলে যে আমি জানি অনেকেই বলছে, অনেক জায়গায় আমিও শুনছি সিভি কভার পেজে এরকম এরকম ইনফরমেশন সংক্ষেপে দিতে হবে, লাভ লাভ লাভ। আরে ভাই আমি যদি 20 সেকেন্ড এক পেজ পড়তে তো আমার 20 সেকেন্ডের বেশি চলে যাব, তাহলে আমি কি ওই লাইন বাই লাইন গদ্য রচনা গরুর রচনা আমি কভার পেজে পড়বো না আমি সিভিটার ভিতরে গিয়ে দেখবো? আমার কাছে কভার পেজ মনে হয় যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন এবং কোন সোর্সে অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং ক্লোজিং স্টেটমেন্টে হয়তো বা আপনি একটু, যেটা আমরা নর্মালি বিজনেস কমিউনিকেশনের লেটারে বলি যে একটু পজিটিভ, যে হয়তো বা যে এই ধরনের একটা ক্লোজিং স্টেটমেন্ট দেই যে আপনি আশা করি আপনার সাথে ইন্টারভিউ বোর্ডে দেখা হবে বা ইন্টারভিউ জন্য অপেক্ষা করছি বা আপনার পজিটিভ ফিডব্যাক, এই ধরনের একটা স্টেটমেন্ট শেষ করতে হয়। এটা হচ্ছে আমার কাছে। কিন্তু আমি জানি অনেকেই কিন্তু আপনারা দেখবেন যে কভার পেজটাই হচ্ছে একটা বিশাল বড় একটা গরুর রচনা, 200 ওয়ার্ডের গরুর রচনা কভার পেজে লিখেন। তাহলে এইটার গুরুত্বটা কি? তাহলে কভার পেজ অবশ্যই লাগবে, কিন্তু আমার মতে যত সংক্ষেপে দেওয়া যায়, কি ইনফরমেশন, পজিশন এবং কোন রেফারেন্সে অ্যাপ্লাই করছেন। আর যদি কোথাও কোনো ওপেন সিভি ড্রপ করেন সেইখানে আপনি কভার পেজে কি লিখবেন, কাকে অ্যাড্রেস করবেন। সুতরাং যদি কোনো আপনার রিলেটিভস এর কাছে সিভি দেন, কোনো টিচারের কাছে সিভি দেন, সেইখানে আমি জানি না কভার পেজে আপনি কি লিখবেন, কারণ আপনি তো কাউকে অ্যাড্রেস করার সুযোগ পাচ্ছেন না। সেইখানে আমার মতে কভার পেজ বোধহয় কোনো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আর আপনি বিডি জবস এর আমরা অনলাইনে কিন্তু একটা ফরম্যাট থাকে, সেখানে আপনার ওই ফরম্যাটটাই ফিল আপ করতে হবে। সেখানে কিন্তু আপনি জানেন বিডি জবস এর স্যালারি, এক্সপেক্টেড স্যালারি উল্লেখ থাকে, যেহেতু ফরম্যাটে দেওয়া আছে সেখানে আপনার লিখতে হবে। কিন্তু আদারওয়াইজ তো আর আপনার সিভিতে তো আর আপনার কখনো স্যালারি কারো কাছে দিলে আপনার স্যালারি রেঞ্জ উল্লেখ করার মতো সুযোগ নাই। আমি বলবো কেউ জিজ্ঞেস না করলে স্যালারি রেঞ্জ উল্লেখ করবেন না। কেন জানেন, আপনি এমন জায়গায় সিভিটা ড্রপ করছেন যারা অফারই করবে ওই পজিশনে 40,000, কিন্তু আপনি আপনার সিভিতে চাকরির অবস্থা খুব খারাপ, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, একটা চাকরি দরকার ইমিডিয়েট, আমি তো এখন 20,000 টাকা দিলে জয়েন করবো। এখন বলেন যেই পজিশনে অফার করা হয়েছে 40,000 টাকা আর আপনার সিভিতে লেখা 20,000 টাকা, আপনাকে কি সিলেকশন করবে না শুরুতেই বাদ? শুরুতেই বাদ। এই জন্য আমার মনে হয় যে এটা না চাইলে দেওয়া উচিত না। কভার পেজের বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি? জি মামুন ভাই ক্লিয়ার। আমরা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোয়েশ্চেন অনেক আছে, আমাদেরও আসলে সময় খুব কম, আমাদের শেষ করা দরকার আছে। সুতরাং আমি একটু শেষ করতে চাচ্ছি আমার পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, এবং আমরা আশা করব আমাদের যেহেতু আমরা সিরিজ প্রোগ্রাম শুরু করেছি, আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল এই সিরিজের আর্ট অফ সিভি রাইটিং এন্ড রেজিউমে রাইটিং। সো আমার মনে হয় যে আমাদের সেশনটা খুবই ইন্টারেক্টিভ একটা সেশন ছিল, এবং আমরা সিভি সম্পর্কে অনেক কিছু, অনেক অজানা তথ্য ছিল যা কিনা আজকে আমরা জানতে পেরেছি। তো মামুন ভাই, আমি আমার সিআরএস বেবি থেকে এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিটিআরপি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আমি এখন আমার কথা শেষ করছি, আমি ওভার করছি ভাইয়াকে, ডক্টর মিজানুর রহমান, প্লিজ। থ্যাংক ইউ সাইদুর ভাই, আপনার এই কোশ্চেন আনসার সেশনটা চমৎকার হয়েছে। কারণ কোশ্চেন সুন্দর না হলে আবার উত্তর সুন্দর হয় না। কোশ্চেন চমৎকার ছিল, আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আর একটু কথা বলে দেই, আমাদের অনেক পার্টিসিপেন্ট যারা কিনা ম্যাক্সিমামই ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব পার্টিসিপেন্টকে।
এবং তাদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমাদের সময়ের কারণে আমরা দিতে পারিনি। যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে আপনারা আমাদের সিআরএসবিডি পেজে দিয়ে দেবেন, অথবা আমাদের যে অর্গানাইজিং মেম্বার আছেন যাদেরকে আপনারা সবাই চিনেন, আমাকে চিনেন, আমার কাছে জানিয়ে দেবেন। আমি মামুন ভাইয়ের কাছ থেকে কোয়েশ্চেনের আনসার জেনে অবশ্যই আপনাদের জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি কমিট করছি যদি আমাকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা সিআরএসবিডি আমাকে কোনো প্রশ্ন ফরওয়ার্ড করে, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য আনসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ মামুন ভাই এন্ড সাইদুর রহমান। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে পার্টিসিপেট করার জন্য। এট দ্য সেম টাইম আমরা একটু গত প্রোগ্রামে যে ভুলটা করছিলাম সেই ভুলটা আমরা করতে যাচ্ছি না। সবার যদি কারো ফেস দেখাইতে আপত্তি না থাকে, সো আমরা একটু স্ক্রিনশট নিব, জাস্ট ফর দ্য 5 সেকেন্ড। এবং আমি কিন্তু বলেছিলাম যে এইটা ফেসবুকে শেয়ার করবেন, এটা ফেসবুকে শেয়ার করবেন। আপনি যে একটা সেশনে অ্যাটেন্ড করেছেন এটা শেয়ার করবেন, কারণ না হলে কিন্তু ওই যে ফেসবুককে এখন শুধু আবারও রিপিট করে এই ফাঁকে যেহেতু আপনারা সবাই আসতেছেন, ফেসবুকে শুধু ছবি দিবেন না, মাঝে মাঝে কিছু লার্নিং সেশনের ছবিও দিবেন। শুধু বন্ধুরা মিলে ঘুরতে গেছেন, হ্যাঁ রাতারগুল তাই না, রাতারগুলে ঘুরতে গেছেন, আর আপনাদের মেট্রোপলিটনের ক্যাম্পাস দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি শুনেছি যে ক্যাম্পাসটা নাকি খুবই সুন্দর। এটা তো বটে। জি মামুন ভাই, ইনশাআল্লাহ আপনি আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসটা খুবই সুন্দর আমাদের। রাসিফ, আমাদের অনলি উই হ্যাভ পিকচারটা নিয়ে নাও রাসিফ, পিকচারটা নিয়ে নাও সবার। Yes, 7-8 minutes remaining আমাদের মিটিং ক্লোজ হওয়ার জন্য। পিকচার তোলা হয়ে গেছে স্যার। ওকে ফাইন। আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি যদি আপনারা একটু আপনাদের ভিডিওটা অন করতেন তাহলে আমরা সবাই একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম আর কি আমাদের প্রয়োজনের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ রাসিফ, ওই 4 নম্বর পেজ পর্যন্ত যেও, হ্যাঁ 4 নম্বর পেজ পর্যন্ত যে দিয়ে পিকচার নিও। অলরেডি আমাদের 4 নম্বর পেজ পর্যন্ত আসছে। ওকে, ইন বিটুইন আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট আমরা আসলে এটা শুরু একটা আমাদের জার্নি আর কি। আমরা এর আগে একটা রিসার্চ প্রোগ্রাম করেছিলাম, মামুন ভাই হয়তো আপনারা জানবেন, ওভার 200 পার্টিসিপেন্ট ছিল ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ। হ্যাঁ, প্রায় 37টা কান্ট্রিজ থেকে পার্টিসিপেন্ট ছিল। তা আমরা এটা পরীক্ষামূলক দেখলাম যে এটাকে সফট স্কিলে কতটুকু আনা যায় ইনশাআল্লাহ। তা আমরা আজকে খুবই ভালো রেসপন্স পাইছি, আমাদের আসলে এত আমি আশা করিনি সব অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, সো আমরা ইনশাআল্লাহ নেক্সট সফট স্কিল প্রোগ্রামও করব কিভাবে সুন্দর জিমেল লেখা যায়, মানে বেসড অন কারেন্ট কন্টেন্টস অনুযায়ী, জব ওরিয়েন্টেড, হ্যাঁ স্টুডেন্টদের জন্য। আর রিসার্চ প্রোগ্রামটা আমরা আলাদা একাডেমিশিয়ানস সবকিছুর জন্য। সো আমরা ইনশাআল্লাহ মামুন ভাই যদি আমাদের সময় দেয় নেক্সট আরো সফট স্কিলের জন্য প্রোগ্রাম আপনারা যদি চান ফিডব্যাক ফর্মের ভিত্তিতে আমরা অবশ্যই প্রোগ্রাম করব। তো আপনাদের ওপিনিয়নটা আমাদের খুবই দরকার। আর আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি মামুন ভাইকে, হ্যাঁ, ফর হিজ ইনফরমেটিভ নলেজ। আসলে আমারও সিভি সম্পর্কে কোনো ছিল না। এই যে গত কয়েকদিন কিছুদিন আগেও জাস্ট যে কোনো জায়গা থেকে একটা চাকরির অফারের জন্য আমার মোবাইল নম্বর ছিল ভুল, হ্যাঁ, বাট আমার কথা ছিল 01735 দিয়েছি 535। তারা আমি জানি না কতটুকু আনফরচুনেট আমি, তারা মোবাইল নম্বরটা ঘুরাই আমাকে কল দিছে, 35 এর জায়গায় 53 দিয়ে, হ্যাঁ, তারপর আমাকে কল করছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো করবেন না। আর যেটা আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখছি যে 2টা মোবাইল নম্বর দিবেন, একটা দিবেন অবশ্যই খুবই ক্লোজ রিলেটিভ, কারণ আপনি যখন মোবাইল ফোন বন্ধ করবেন দুটো সিমই কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা আমি নতুন জিনিস শিখলাম, অবশ্যই আমার সিভিটা আমি চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। আর আমি অনেক কিছু শিখতে পারছি আজকে, হ্যাঁ, যদিও আমার কর্পোরেট ক্যারিয়ার নাই মামুন ভাইয়ের মতো, আমি আসলে একেবারে শুরু থেকে একাডেমিশিয়ান হিসেবে কাজ করছি। তো ইনশাআল্লাহ আমরা আরো ভবিষ্যতে এরকম প্রোগ্রাম করব যদি মামুন ভাইদের মতো রিসোর্স পারসন আমরা পাই। হ্যাঁ, আমাদের জাস্ট স্টার্ট করলাম জার্নিটা। আর যেহেতু আমি আমার কারেন্ট ইউনিভার্সিটিতে ডিরেক্টর অফ সিটিআরপি হিসেবে কাজ করছি, এর সাথেও আরো কিছু প্রোগ্রাম ইনশাআল্লাহ সিটিআরপি থেকে করার আমি করছি। আপনাদের সহযোগিতা লাগবে, যদি আপনাদের সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম আরো কন্টিনিউ করবো মামুন ভাই। আর স্পেশাল থ্যাঙ্কস টু মামুন ভাই, যে উনি আমাদেরকে এত সময় দিচ্ছে, হ্যাঁ আমি আশা করিনি। আর এত ইনফরমেটিভ হবে সেটাও মামুন ভাইয়ের কল্যাণে, এবং সবাই কোশ্চেন করছেন, সো ইট ওয়াজ ভেরি কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল এজ ইনফরমেটিভ সেশন। থ্যাংক ইউ আমার দিক থেকে। আর থ্যাংক ইউ মিজান ভাই। আমি একেবারেই আমার জায়গা থেকে শেষ করি, এই কোশ্চেনটা কেউ করেন নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের রেজাল্ট নিয়ে একটা কোশ্চেন করা দরকার ছিল যে স্যার রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ সিভিতে, কিন্তু এই কোশ্চেনটা কেউ করেন নাই। আমার মনে হয় যে হয়তোবা ওইদিকে অনেক ইনফরমেশন পেয়ে গেছেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করছি। রেজাল্টটা আপনাদের যারা কর্পোরেটে ক্যারিয়ার করতে চান, আপনাদের জন্য রেজাল্টটা আপনাদের জীবনে একবার শুধু দরকার, জীবনে, সেটা সিভি বাছাইয়ের জন্য। তার মানে রেজাল্টের এখন যদি বলেন যে স্যার তাহলে তো রেজাল্ট খুবই একটা ইগনোরেন্স বিষয়, সরি, রেজাল্ট হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং এইটা যদি বলেন যে আমরা বেহেশতে যাওয়ার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি যদি পার না হন তাহলে আপনি সামনে কিভাবে যাবেন? একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম একটা সিজিপিএ। আজকে অ্যাজ অফ টুডে যদি বলেন, আমার মনে হয় সেটা ইঞ্জিনিয়ারিং বলেন বা আমাদের যে কোনো জবের জন্যই বলেন,
4-এর মধ্যে মিনিমাম 3.5, যদিও আপনারা বলবেন স্যার 3 হলেই তো যথেষ্ট, কিন্তু অনেক কোম্পানি, আমি নাম ধরে বলতে পারি, আরো 3 বছর আগে সার্কুলার দেখেছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি 4-এর মধ্যে সিজিপিএ দরকার, বিবিএমবিএ তে 3.5, আর এসএসসি এইচএসসি তে 5-এর মধ্যে দরকার 4। এখন বলবেন যে স্যার আমরা তো অনেক কিছু হিটে বাদ করে গেছি, তাদের জন্য কি? তাদের জন্য আমি একটা টিপস এখনই আমার শেষ বক্তব্য বলবো। তার মানে রেজাল্টটা কিন্তু আপনারা কেউ ইগনোর করবেন না, পড়াশোনার কোনো বিকল্প নাই, বাকিগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। কারোর রেজাল্ট যদি 3-এর নিচে চলে যায় তাহলে তো আপনি একেবারে গনকিজ হয়ে গেলেন। সুতরাং মিনিমাম রেজাল্ট দরকার, এবং সেটা 3.5 অ্যাবাভ হলে এনাফ। অতি ভালো রেজাল্ট শুধু তাদের জন্যই দরকার যারা একাডেমিক্স বা রিসার্চে আসতে চান। কর্পোরেটে আবার অতি ভালো রেজাল্ট হলে আপনাকে নিবে না, বলবে যে এত 2 দিন পরে অন্য জায়গায় চলে যাবে, একটা স্কলারশিপ পাবে, বাইরে চলে যাবে বা টিচিং এ চলে যাবে, সুতরাং আপনাকে নিবে না। বা অতি ভালো স্টুডেন্টদের আবার একটু লিমিটেশন থাকে, ওদের মধ্যে বুকিশ নলেজ বেশি থাকে, ওরা কিন্তু আপনার সাধারণ কাজগুলো অনেকেই পারে না, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আমার অতি ভালো ছাত্র সাউথ ইস্টে আমি 4 জন সিজিপিএ 4 হোল্ডারকে জানি। প্রথম ছিল সাউথ ইস্টের ইতিহাসে যে বিবিএ তে সিজিপিএ 4 আউট অফ 4, আমার জানা মতো মেয়েটা এখন সংসার করতেছে। দ্বিতীয় আরেকজনকে চিনি, অ্যাকাউন্টিং মেজর ছিল, ওটা ছিল এইচআর মেজর, সে এখন এখানে, মানে আমি ইচ্ছে করে প্রতিষ্ঠানের নামটা বলছি না কারণ সে যদি পরবর্তীতে শুনে যে স্যার আমাকেই বললো, সে হচ্ছে একটা আপনার কি বলে আপনার কোচিং সেন্টার টাইপের একটা স্কুলে শিক্ষকতা করে, এবং আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সে এমবিএ করে, সিজিপিএ 4 আউট অফ 4, অ্যাকাউন্টিং মেজর। কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। রেদার আমার এই এত বছরের কেরিয়ারে, মানে এই কথাটা খুবই দরকার আপনাদের জানার, এই 16 বছরের 15 বছরের শিক্ষকতা কেরিয়ারের এখন পর্যন্ত যেই স্টুডেন্টরা সবচেয়ে ভালো বেতনে চাকরি করে সেই ছেলেটার নাম আমি বলবো, শাহরিয়ার মাহমুদ তুষার। ও সাউথ ইস্টের বিবিএর 17তম 19তম ব্যাচের স্টুডেন্ট। ওর সিজিপিএ হচ্ছে 3.17 বিবিএ তে, বাট ও এখন এমবিএ করছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে, 3বার ট্রাই করে সে এমবিএ তে চান্স পেয়েছে। কিন্তু ওইখানে ওর রেজাল্ট ভালো না, বলছে স্যার কোন রকম টাই না 3 এর মধ্যে আছি। বাট ওকে আমি ইনসিস্ট করছি যেভাবে হোক তুমি 3 ক্রস করো। ও এখন অলরেডি সম্ভবত একটা এমএনসি কোম্পানির এই সাউথ এশিয়া রিজনের হেড অফ এইচআর, এর আগে সে বেক্সিমপুর হেড অফ ট্রেনিং ছিল। মানে আমার স্টুডেন্টদের মধ্যে যে সবচেয়ে যার বেতন হচ্ছে 6 ডিজিটে, এবং সেটা আমার বেতনের বোধহয় ডাবল 3 এরও বেশি, ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট কিন্তু 3.17। এখন বলেন আপনারা কি 3.99 রেজাল্ট চান না 3.17 চান? এখন বলতে পারেন যে স্যার তাহলে আপনি যে 3.5 বললেন, ও হচ্ছে একটু এক্সেপশনাল, ও ইন্টার্নি করেছিল গ্রামীণ ফোনে, এবং গ্রামীণ ফোনে এসে জব শুরু করেছে। মানে ওপেনিংটা ভালো হলে কিন্তু তারপরে পিছন ফিরে তাকাতে হয় না, এবং ও এখন একজন ইন্টারন্যাশনাল স্পিকার। এই জন্য নামটা বললাম, কারণ পজিটিভটা বলা যায়, নেগেটিভটা বলা যায় না। কারণ আগের 2 জন স্টুডেন্ট সম্পর্কে যদি বলেন হতাশ, সিজিপিএ 4 আউট অফ 4 কোনো সিগনিফিকেন্স বহন করে নাই। আচ্ছা, তাহলে রেজাল্ট আপনারা অবশ্যই মিনিমামটা ভালো করবেন। এর পাশাপাশি যারা একাডেমিশিয়ান না হতে চান, রিসার্চার না হতে চান, তারা শুধু এই বইয়ের রেজাল্ট সিজিপিএ এর পিছনে না দৌড়ে যতটুকু পারেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হন, আউট নলেজ বেশি নেন। আর লাস্ট যে কথাটা বলবো, যে জিনিসটা আগে যেহেতু ইন্টারভিউ নিয়ে না, এখন আপনি কোম্পানি স্টাডি করেন। হ্যাঁ, আমাদের 2 মিনিট সময় আছে মোহন ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি যেটা করবেন যে যদি বলেন অতিরিক্ত পড়াশোনার মধ্যে কি, সেটা হচ্ছে কোম্পানি স্টাডি করেন। যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে অবজেক্টিভস কি অনুযায়ী হবে, না ওইটা অন্য বিষয়, কিন্তু এখন থেকে আপনি কোম্পানি স্টাডি করেন। আপনি 5টা কোম্পানি সিলেক্ট করেন যে আমি এই টপ 5 বাংলাদেশের এই 5টা কোম্পানিতে নিজেকে সেল করতে চাই। সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তাদের ভিশন, মিশন, প্রোডাক্ট, সার্ভিস, তাদের এইচআর পলিসি, মার্কেটিং পলিসি এখন থেকে সব জেনে যান। সেইটা আপনাকে ভ্যালু অ্যাড করবে। আপনার ক্লাসের সিজিপিএ 3.9 খুব বেশি ভ্যালু অ্যাড করবে না, একমাত্র শুধু সিভি বাছাইয়ের ক্ষেত্রে। ইন্টারভিউ বোর্ডে রেজাল্ট আপনাকে কোনো মেক সেন্স করবে না, বরং সিভিতে ওই যে আমি যে বললাম সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইউ হ্যাভ টু গিভ দ্য ক্লু ইন দ্য সিভি ফর আস্কিং কোশ্চেনস ডিউরিং ইন্টারভিউ। এগুলা হচ্ছে আপনার জীবনে শুধু চাকরি পাওয়া না, ভবিষ্যতে চাকরি জীবনে সফল হওয়া, এন্টারপ্রেনিউর হিসাবে যেই ধরনের স্কিল দরকার সেগুলো কিন্তু এর মাধ্যমে অর্জন হবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আবারও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। সিলেটের প্রতি যারা পরবর্তীতে জয়েন করেছেন, আমার একটা বিশেষ ফ্যাসিনেশন ছিল, যেহেতু আমার ক্যারিয়ারের প্রথম জীবনের বেশ সময় আমি সিলেটে পার করেছি এবং এনজয় করেছি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এগেইন ডক্টর মিজানুর রহমান, পার্সোনালি আই লাইক হিম, হি ইজ এ গুড রিসার্চার অলওয়েজ। যোগাযোগ আছে রিসার্চার হিসেবে। সাইদুর ভাই, আপনি মনে হয় যদি ভুল না করে থেকে মিজান ভাই ছোট ভাই, am I right? Am I right? Yeah, আচ্ছা ঠিক আছে।
আপনার সেশনটা সুন্দর হয়েছে। সিআরএসবিডি একেও ধন্যবাদ, এবং ডক্টর তাহার বিলাল খলিফা স্যার আপনার সাথে মানে কথা হচ্ছেন অনেকদিন ধরে, আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ডক্টর তৌফিক স্যারের সাথে আমি যখন সিলেটে ছিলাম আপনাদের চেয়ারম্যান, ওনার সাথে তখন থেকেই পরিচয় ছিল। ডক্টর তৌফিক স্যারকেও ধন্যবাদ। শুভরাত্রি। ভাইয়া থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আমাদের আর টাইম নাই। ওকে, যেহেতু আমাদের 1 মিনিট আছে, সো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ উইল অ্যারেঞ্জ সো মেনি প্রোগ্রামস ইন ফিউচার। আর কি বলার, যেহেতু 1 মিনিটের ভিতরে কিছু বলার নাই। স্পেশাল থ্যাঙ্কস মামুন ভাই এবং সবার সিআরএসবিডি এবং সিটিআরপি যারা আমরা আছি সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা নিজের জন্য নিজেরা একটা হাততালি দেই, নিজের জন্য, আমার জন্য না। ওকে মামুন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।